আচ্ছা, তো আমাদের আজকে সেকেন্ড ক্লাস। আমাদের ক্লাসে আমরা যে ফার্স্ট একটা লিস্ট দিছিলাম, সেখানে আমাদের ক্লাসের টপিকের নাম ছিল হচ্ছে যে নাম্বার সিস্টেম আর অ্যাসেম্বলি। তো আমি একটু চিন্তা করলাম যে অ্যাসেম্বলি শিখার আগে আমাদের একটু কম্পিউটার আর্কিটেকচারটা বোঝা দরকার। যে আর্কিটেকচার তো আর অনেক বড় একটা টপিক, আমরা আর্কিটেকচারে কিছু বেসিক জিনিস শিখবো, যে কিভাবে মেমোরি হায়ারার্কি কিভাবে কাজ করে, বা মেমোরি হায়ারার্কি জিনিসটা কি, কনসেপ্টটা কি, তারপরে সোর্স কোড কিভাবে, একটা সোর্স কোড কিভাবে ইএক্সি ফাইলে শেষ পর্যন্ত এক্সিকিউটেবলে কিভাবে কনভার্ট হয়, ওই স্টেপগুলো আমরা দেখব। এর ভিতরে কি হয় প্রতিটা স্টেপে। আর আমাদের এগুলোর ভিতরে আবার সেগমেন্ট আছে অনেক ধরনের। তো ওই সেগমেন্ট গুলো আমাদের মেমোরির কোনটা কোন মেমোরিতে যায়, কোনটার কাজ কি হবে, সেগুলো আমরা আজকে দেখবো। তারপর আমরা অ্যাসেম্বলিতে যাব। তো যদি আমরা সময় পাই তাহলে অ্যাসেম্বলিটা আমরা আজকে দেখবো। আগে আমরা এগুলা ডিসকাশন করি একটু। এগুলো হচ্ছে কোর কনসেপ্ট, আমাদের জানা উচিত। ইচ্ছা করলে ডাইরেক্ট অ্যাসেম্বলিতে ঢুকা যায়, বাট আরেকটু ইনডিপ ভালোভাবে বোঝার জন্য আমাদের এই বেসিক নলেজ গুলো দরকার আছে। তো আজকে আমরা এগুলো দেখবো। তো আমাদের ফার্স্টে হচ্ছে যে নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে। আমরা যদি প্রথমে এই এক্সাম্পলটা দেখি, যে আমরা ক্লাস 2 বা 3 বইয়ে হয়তো এই অঙ্কগুলা থাকে, যে স্থানীয় মানের অঙ্ক। আপনারা দেখছেন যে এগুলোকে বলে একক, তারপরে দশক, তারপরে শতক, এরকম হাজার, এরকম থাকে, তাই না? তো এগুলা আসলে কি ডিফাইন করে? একক মানে হচ্ছে যে এই সংখ্যাটার সাথে 1 গুণ, দশক মানে হচ্ছে এই সংখ্যাটার সাথে 10 গুণ, এই সংখ্যাটার সাথে শতক মানে হচ্ছে এই সংখ্যাটার সাথে 2 গুণ, মানে 200 + 40 + 3। জিনিসটা তো এরকমই। এখানে 102 লেগেছে না, 101, 100। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাইছে? আচ্ছা, এটা আমরা স্কিপ করে আমরা এটা দেখি। আসলে এটা বুঝাইতেছে যে এটা শতকের ঘর, তাহলে এটা 100 হবে। এটা দশকের ঘর, এটা 40, তাই। আর এটা হচ্ছে এককের ঘর, তাই এটার সাথে 1 গুণ আছে, যেটা 3 3ই থাকে। তো এগুলো হচ্ছে যে আমরা আসলে 10 বেজে, বা আমরা যেটা বলি দশমিক সংখ্যা, যেটা হচ্ছে 10 বেজে থাকে। ইংলিশে বেজ বলে, আর আমরা অঙ্কে কি বলি? বেজ। যাই হোক, তো এরকম আরো অনেক ধরনের বেজ আছে, যেটা হচ্ছে বাইনারি থাকে, যেটা হচ্ছে 2 বেস। আবার অক্টাল থাকে, যেটা হচ্ছে 8 বেস। আবার আছে হেক্সাডেসিমাল আছে, যেটা হচ্ছে আমাদের 16 বেস। তো বাইনারিতে বোঝা যায় যেহেতু 2টা বেস, তাহলে 0 1। আর আমাদের যে অক্টাল, সেগুলাতে কি হবে, 0 1 এরকম করে 7 পর্যন্ত হবে। তারপরে হচ্ছে 10, তো আমরা সবাই জানি 0 থেকে 9। আর হেক্সে কি হয়, 0 থেকে 9 তো থাকে, কিন্তু এরপরে যদি আমরা 10-এ যাই, তাহলে ওই আগের সংখ্যা দুইটাই, কিন্তু আগের সংখ্যাগুলোই রিপিট হইতাছে। সো এখানে নতুন কিছু নাই। তাহলে 16 বেসের 16টাই ইউনিক ক্যারেক্টার থাকতে হবে, বা ইউনিক ভ্যালু থাকা লাগবে। তো ইউনিকনেস বজায় রাখার জন্য 9-এর পরে ওগুলাকে 10, 10, 11, 12 এগুলাকে ABCD এভাবে F পর্যন্ত ডিফাইন করা হয়েছে। ঠিক আছে? তো আমরা এই বেস গুলা কিভাবে একটা বেস থেকে আরেকটা বেসে কনভার্ট করে, আমরা জাস্ট বেসিক নলেজ জানবো। এগুলোর জন্য অনলাইনে টুল আছে। তো আমরা জাস্ট কনসেপ্টটা রাখবো, যাতে কেউ আমাদের জিজ্ঞেস করলে আমরা বলতে পারি হ্যাঁ এটা এইভাবে হয়, এভাবে করা যায়, এভাবে শর্টকাট টেকনিক। তো আমরা এই যে এই সংখ্যাটারে যেভাবে 3টা ভাগ করলাম, 3টা স্থানীয় মান হিসেবে আমরা 3টারে ভাগ করলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে এক্সপেনশন মেথড, যে আমরা এভাবে ভাগ করতে পারি। আচ্ছা, আর আবার এই সংখ্যাটা থেকে আমরা অন্য যদি একটা বেসে যেতে চাই, তখন আমাদের ডিভাইড বা মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করা লাগে। ওইটা কিভাবে করে আমরা এখন একটা এক্সাম্পল আকারে দেখব। যেমন এইখানে যে অঙ্কটা, এখানে সংখ্যার নিচে যেই ছোট করে যে নাম্বারটা থাকে, ওটা হচ্ছে বোঝায় যে এটা কততে দেওয়া আছে। আর আমাদের ধরো কোশ্চেন করা হলো যে আমাদের এটাকে 4 বেসে কনভার্ট করা লাগবে শেষে। তাহলে আমাদের এটা সবচেয়ে সহজ হয়ে হচ্ছে যে আমরা যে কোনো সংখ্যারে যদি এরকম কনভার্ট করতে চাই, যে কোনো বেস এক্স, মানে যে কোনো হইতে পারে, 2 3 4 5 100 200, যে কোনো বেস হইতে পারে, নিজের মতো বেস বানানো যায়, প্রবলেম নেই। তো এরকম বেস যদি এক্স হয়, তখন আমরা ফার্স্ট এটা 10-এ কনভার্ট করে নিব, যেটা হচ্ছে আমাদের পুরো একটা ইউনিভার্সাল সিস্টেম। আমরা এটা ইন্টারমিডিয়েট ওয়ে বলা যায়, যে আমরা ফার্স্টে 10-এ করবো, তারপর 10 থেকে ওই বেসে যাব। ঠিক আছে? তাহলে আমাদের ধরলাম যে 8 দেওয়া আছে, তাহলে 8-এরটাকে আমরা এক্সপেনশন মেথডের মাধ্যমে আমরা 10-এ কনভার্ট করব। যেটা আমরা কি করছিলাম 10-এর ক্ষেত্রে, আমরা এই স্লাইডটা দেখি আবার, যে এটারে আমরা 100 দিয়ে গুণ করছি, এটারে 10 দিয়া, এটারে আমরা 1 দিয়ে গুণ করছি। তো ওই 1 10 100 এগুলো মানে কি আসলে? ওই 10-এর পাওয়ার, সরি,
আমরা যত ঘরের ইয়া করতেছি তত পাওয়ার, প্রথম সংখ্যা হইলে 10 এর পাওয়ার হচ্ছে 0, মানে 0 থেকে স্টার্ট হয়েছে। তারপরের সংখ্যা গেলে 10 স্কোয়ার, মানে হচ্ছে সরি 10 একে 10 টু দি পাওয়ার 1, মানে 10 গুণ। তারপরের সংখ্যার জন্য 10 টু দি পাওয়ার 2, মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, এরকম করে বাড়ে। তো এরকম যে কোনো বেজের ক্ষেত্রে আমাদের ওই বেসটার আমরা পাওয়ার করব। যেমন এই অঙ্কটা যদি আমরা দেখি, তিনটা সংখ্যার আমরা আলাদা করলাম, তাহলে 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন। এখন আমরা কত বেস করতেছি সেটার পাওয়ার আকারে আমরা রাইট টু লেফট লিখবো। তাহলে ওই সংখ্যাটা, যে বেসটা, ওটার পাওয়ার, তারপরে এটার পাওয়ার এরকম করে সবগুলোর সাথে গুণ করলাম আর টোটালটা যোগ হয়ে যাবে। এই যোগ করে আমরা যে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে দশমিক সংখ্যা আসছে বা 10 বেজে আসছে, ঠিক আছে, 10 বেজে আসছে। এখন আমরা 10 বেজ থেকে আমরা যে কোনোটা যাইতে পারবো, ওইটা হচ্ছে আমাদের ডিভিশন মাল্টিপ্লিকেশন মেথড। সেখানে হচ্ছে কি আমাদের সংখ্যাটাকে ওই বেজ দিয়ে বারবার ভাগ করতে হবে। ভাগ করে আমাদের এই এই ডান দিকে যে আর এর পরে যে লেখাটা সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, মানে ভাগ শেষটা। যেমন আমরা যদি 87 4 দিয়ে ভাগ করি, দেখা গেল যেটা ভাগফল 21 হইলো, কিন্তু রিমাইন্ডার থাকলো 3, ঠিক আছে। যেমন 21 মানে বলতে বুঝেছে এখানে আমাদের এটা হবে 84, 84 হবে না? হ্যাঁ 84 হবে, 84 হবে, আর বাকি থাকবে 3, ওই 3 রে ভাগ করা যায় না, তাই আমরা এটা রিমাইন্ডার আকারে রাখছি। তো এরকম করে আমরা ভাগ করলে লাস্টে যে রিমাইন্ডার গুলো থাকবে সেটা যদি আমরা একবার নিচে থেকে উপরে নিই, ওটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটা প্রত্যেকটা বেজের জন্য। এখানে 8 এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, এখানে x থাকলে এই 8 এর সব জায়গায় আমরা শুধু চেঞ্জ করে দিব, বাকি সিস্টেম সব সেম, ঠিক আছে। এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? এইটুকু কোনো কোশ্চেন আছে? ভাইয়া কনভার্ট 87 টু বেস 4 এটা একটু আবার যদি একটু বলতেন আর কি। আচ্ছা, এটাকে বলে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন মেথড। এখানে কি হয় যে যেই বেস, যত বেজে আমরা কনভার্ট করতে চাইতেছি সেই বেসে আমাদের শুধু আমরা ভাগ করব, ভাগ করে এটার ভাগ শেষটা আমরা সেভ রাখবো, কারণ ভাগ শেষটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ভাগশেষ তো কখনো আমাদের 0 থেকে 3-এর বেশি হবে না, কারণ হচ্ছে যদি ওই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় তাহলে তো ভাগশেষ থাকবেই না। এজন্য অলওয়েজ আমাদের ভাগশেষ হয় 0, 1 অথবা 2 হবে। আর একটা বেস ওই বেসের আগ পর্যন্ত হয়, মানে আমরা যদি 10 বেস নিই তাহলে কি হইতো, 0 থেকে 9 এরকম। তাহলে 4 বেসের জন্য 0 থেকে 3, 5 বেস হলে 0 থেকে 4, এগুলোর এই মধ্যেই সংখ্যাগুলো হবে, ঠিক আছে। তো কেউ ভাইয়া যদি একটা বলে, কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ এখানে, আপনি ফার্স্টে যে এক্সাম্পলটা দিচ্ছেন এটা তো অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করছে, হ্যাঁ হ্যাঁ এই জন্য এইটা আসছে। আর পরেরটাতে 4 কোন কিসের জন্য দিছে এটা বুঝি নাই আর কি। মানে কোশ্চেনটা ছিল 127 8 বেসে আছে, আমাদের 4 বেসে কনভার্ট করতে হবে। তো এটা হচ্ছে ইউনিভার্সাল ওয়ে, যেখানে আপনি যত বেশি থাকুক, যত বেস থেকে যত বেশি বলুক, ওইটাকে আমরা ফার্স্টে 10-এ নিব, তারপর 10 থেকে আমরা যততে বানাইতে চাইতেছি তত তত সিস্টেমে আমরা ভাগ করব। এবার বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ ভাইয়া এখানে এখানে আমরা কি 21 কে 4 দ্বারা ভাগ করব, ভাগশেষটা নিব পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 21 কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল 5 বার দ্বারা ভাগ আছে যায়। 4, কিন্তু না না না, ভাগশেষটা 4 আছে 5 5। 20, 4 5 20, মানে 5 বার ভাগ যায় আর একটা ভাগশেষ থাকে। 4 5 20 আর এক ভাগশেষ হ্যাঁ থাকে, তাহলে 21 টোটাল। ভাই যেখানে যে 4 বেস দেওয়া রয়েছে ওখানে কি অন্য কোনো মান হইতে পারে? হ্যাঁ, এখানে আপনি যেটা বের করতে চান, আমি জাস্ট এক্সাম্পল আকারে বলছি। আপনারা এখানে 8 এর জায়গায় x লেখেন, এটার জায়গায় y লেখেন, এখন বাকি সেম অঙ্ক, সেম সিস্টেম, শুধু 8 এর জায়গায় x লেখা দেন। এখন x এর মান আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, অঙ্ক সিস্টেম সেম, ওকে। ঠিক আছে। মানে এটা হচ্ছে একটা ওয়ে। এক্সপেনশন করে আমরা 10-এ নিব, 10 থেকে আমরা ডিভাইড করলে আমরা ওই যে রেজাল্টটা পাওয়া যাবো, যত বেশি চাইতেছি আমরা। এরকম আরো অনেক সিস্টেম আছে, বাট এটা হচ্ছে সবচেয়ে সহজ। আর এইটা একটা রুল দিয়ে যে কোনোটা করা যায়, যত বেজে বলুক। এটা যদি বলতো 16 থেকে 3-এ কনভার্ট করতে, তাও করা যেত এই সেম সিস্টেমে। আমরা 16 দিয়ে এরকম পাওয়ার আকারে করতাম, এটা যোগ করার পরে যে মানটা পাবো সেটা ডেসিমালে পাবো, তারপর ওই ডেসিমালটা আমরা আবার যততে কনভার্ট করতে যেতেছি ততটা ভাগ করে ভাগশেষ গুলা নিয়ে নিব, এটাই অ্যান্সার। বুঝা গেছে? এরকম আরেকটা एग्जांपल কি দেওয়া যায়? আরেকটা এক্সাম্পল আমি স্লাইডে অ্যাড করি নাই, হয়তো অনলাইন থেকে দেখানো যায়। মানে 87 বেস 4 এ যদি আরেকটা एग्जांपल দিলে তাহলে একটু সুবিধা হতো আর কি। তো আপনারা প্র্যাকটিস করবেন, আমি তো আর আপনি চাইলে 2 দিয়েও করতে পারেন, বাইনারি দিয়েও করতে পারেন।
আচ্ছা আমি দেখাই যে আমরা হ্যাঁ অনলাইনে এই সিস্টেমটার নাম কি বললেন ফার্স্টে? প্রথম পার্টটা হচ্ছে এক্সপেনশন। এই যে আমরা প্রথম স্লাইডে যেটা দেখছি, প্রথমটা হচ্ছে এক্সপেনশন মেথড, মানে আমরা এটারে এক্সপেন্ড করে নিলাম প্রত্যেকটা সংখ্যার জন্য, এটার বেস দিয়ে আমরা এটার পাওয়ার গুণ করে নিলাম। আর পরে যে আমরা এটা ভাগ করে ভাগশেষটা নিছি, সেটা হচ্ছে ডিভাইড মেথড বা মাল্টিপ্লিকেশনও বলে। ঠিক আছে, ঠিক আছে। তো বাইনারি করলে অনেক বড় হয়, তাই এটা না করাই ভালো। এটা হচ্ছে আর কি সবচেয়ে সহজ ওয়ে, যে কোনো বেস থেকে যে কোনো বেস। আচ্ছা জাস্ট ফর্মুলাটা মনে রাখেন যে আসলে হ্যাঁ এই সিস্টেমে করা যায়, অঙ্কের মতো না যেটা পরীক্ষায় আসবে আমাদের মনে রাখা লাগবে মুখস্থ এরকম কিছু না, এগুলো অনলাইনে কনভার্টার আছে অনেক, হচ্ছে বেসিক নলেজ। ঠিক আছে, তো এতটুকু আর কোনো কারোর সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এখন হচ্ছে আমরা কম্পাইলিং ডিকম্পাইলিং এর একটা বেসিক আইডিয়া নেই যে আসলে কি হয়। আমরা যে নর্মালি সোর্স কোড গুলা লিখি সিতে, একটা মনে করেন আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, সেটা আমাদের হচ্ছে সোর্স কোড। তারপরে হচ্ছে এইটাকে যদি আমরা এখন কোনো কম্পাইলার বা জিসিসি বা আপনার কোড ব্লক যদি ইউজ করেন, তো ওটা দিয়ে আমরা যদি কম্পাইল করি বা রান করি, তখন সেটা যে ইএক্সি ফাইল ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আমাদের এক্সিকিউটেবল বাইট কোড। ঠিক আছে, এখানে আসলে যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে জাভা কোডের জন্য, তাই কিন্তু আপনারা নিচের স্টেপটা বাদ দিতে পারেন, বাকি সবগুলো মানে ওভারঅল কনসেপ্টটা সেমই। এটা একটা এক্সট্রা স্টেপ, এটা আমরা জাভার ক্লাসে আমরা বুঝবো আরো ডিটেলসে। আপাতত আমরা জাস্ট প্রথম তিনটা যদি একটু দেখি, আমরা যে কোডগুলো লিখি নরমালি সি তে, যে সিনট্যাক্স লিখি সি সি প্লাস প্লাস যাই লিখি, তো সেইটা থেকে যদি আমরা কোনো কম্পাইলার ইউজ করি আমরা ডাইরেক্ট এক্সিকিউটেবল পাই। আবার এরকম বিভিন্ন অ্যাসেম্বলিতে যদি আমরা লিখি, ওটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ, মানে এটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের একটু কাছাকাছি, যেখানে আমরা শুধু ইনস্ট্রাকশন ইউজ করি। আমরা কালকে দেখছিলাম যে অ্যাসেম্বলি কোডগুলো কিরকম হয়, তো ওটা হচ্ছে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ, আর ইন্টারমিডিয়েট লেভেলের সোর্স কোড আর কি, বা ল্যাঙ্গুয়েজ বলা যায়। তো ওইটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি কোড যেহেতু, তো ওইটার জন্য স্পেসিফিক কোনো কম্পাইলার থাকে না, ওটার জন্য অ্যাসেম্বলার থাকে। ঠিক আছে, ওইটা থেকে আমরা ইএক্সি পাইতে পারি। তো ওই ইএক্সি থেকে আমরা যদি আবার উল্টা প্রসেস করি, তখন আমাদের ডিসঅ্যাসেম্বলার ইউজ করা লাগে। আর যদি আমরা কম্পাইল করা যদি কোনো ইএক্সি কোনো প্রোগ্রাম আবার উল্টা প্রসেস যাইতে চাই, তখন আমাদের ওটা ডিকম্পাইল ইউজ করা লাগে। ঠিক আছে, আর আমরা যদি অলরেডি ক্রিয়েট করা আছে বা আমরা কোনো ডিকম্পাইল না করে মাঝখানে যে অ্যানালাইজ করতে চাই বা ডিবাগ করতে চাই, যেটা আমরা কালকে দেখছিলাম মনে আছে, চিট ইঞ্জিন দেখছিলাম আমরা। চিট ইঞ্জিন আমরা কি করছিলাম আসলে, যে গেম তো অলরেডি ক্রিয়েট করাই আছে, আমরা কোনো রিভার্স করি নাই, কিছু করি নাই, আমরা রান টাইম অবস্থায় এটা ডিবাগ করছিলাম। চিট ইঞ্জিন কিন্তু একটা ডিবাগার। ঠিক আছে, আমরা রান টাইম অবস্থায় ইএক্সির সাথে ওইটাকে ওইটার সাথে বাইন্ড করে তারপর ওইটার মেমোরি অ্যাড্রেস গুলো আমরা সার্চ করছিলাম, ফিল্টার করছিলাম বা মডিফিকেশন করছিলাম। ঠিক আছে, তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই পার্টটা অলরেডি কালকে দেখে ফেলছি প্র্যাকটিক্যালে, আর আমরা এগুলোর সম্পর্কে আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ওভারঅল একটা আইডিয়া। কম্পাইল আমরা হাই লেভেল থেকে যদি করি তখন এটা কম্পাইলার হিসেবে হয়, আর যদি আমরা ইন্টারমিডিয়েট করি যেগুলো হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেগুলোর জন্য আমাদের অ্যাসেম্বলার ইউজ করা লাগে। আর এটা আচ্ছা, জি ভাইয়া, এই হাই লেভেল থেকে আমরা যেটা এক্সিকিউটিভ করব, এটা তো মানে আমরা চোখে দেখতে পাই বা ইজিলি বুঝতে পারি, কিন্তু এখন বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট মানে লেভেল সোর্স কোডটা, এটা বুঝবো কি করে যে এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট? ইন্টারমিডিয়েটে আসলে অ্যাসেম্বলি থাকে আর বাইট কোড থাকে, যেগুলো আমরা কালকে দেখছিলাম, ওই যে পাইথন বাইট কোড খেলাছে জি কালকে জি দেখছিলাম কিন্তু। হ্যাঁ, জি। তো ওগুলো ওটা একটা ইন্টারমিডিয়েট বলা যায়, যেগুলো একটু কম্পিউটারের লেভেলের কাছাকাছি, মেশিন ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি। তো ওগুলারে ওটা পাইথন বাইট কোডে যেটা দেখছি, ওটা আবার অ্যাসেম্বলার দিয়ে হবে না, মানে এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এক এক ধরনের জিনিস ইউজ হয়। ঠিক আছে, এই জন্য বলছিলাম যে এখানে আমরা বাইট কোড দেখছি, তাই এখানে নিচে একটা এক্সট্রা স্টেপ আছে, তো এটার জন্য আবার আলাদা সিস্টেম। ঠিক আছে, তো জাস্ট আপাতত এতটুকু ইয়া রাখেন, এটা ভাইয়া আমরা যাওয়ার ক্লাসে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এক এক মানে এক একটা যে মানে আইডার মতো তো আরো আছে, যেমন জিহিন্দ্রা আছে, তারপর জেবি আছে, এগুলা হ্যাঁ, যখন মানে ডিকম্পাইল হয়, কোড গুলা কিন্তু একটু ডিফারেন্ট থাকে, এটার রিজনটা কি? কারণ হচ্ছে সঠিক সোর্স কোড তো পাওয়া যাবে না, 100% তো কখনোই অ্যাকুরেট হবে না। ওই টুলগুলা কি করে যে আমাদের হেক্স ভ্যালু গুলা, ওই যে আমরা কালকে দেখছিলাম যে হেক্স এডিটর অন করে অনেক হেক্স ভ্যালু দেখা যায়,
তো ওই হেক্স ভ্যালু গুলার এক একটা মিনিং আছে, ওই মিনিং গুলারে জাস্ট কনভার্ট করে জাস্ট আমাদের শো করে, রেজাল্ট শো করে। আচ্ছা এর ভাই, এই যে মধ্যে হেক্স ভ্যালু যেটা আছে, মানে আমি আপনাকে কালকে যে জিজ্ঞেস করছিলাম এটা কি অ্যাকচুয়ালি বুট ফোর্সিং হয় কিনা, তো না আমি একটু দেখলাম তো এক এক জায়গায় এক একটা লেখা। না কেউ এটা বলতেছে হ্যাঁ এটা নাকি হচ্ছে যে ওই হেক্স ভ্যালুর সাথে হেক্স ভ্যালু মিলাচ্ছে, যে হ্যাঁ এটা এটা তো এটা মিলাই, তিনটেই। এটা ব্রুট ফোর্স না তো। একা একা প্রত্যেকটা হেক্সের একটা মিনিং আছে, ঠিক আচ্ছা, আছে? যেমন কম্পেয়ার করে। হ্যাঁ এটা কম্পারিজনের মতো, একটা টেবিলের মতোই আছে, যে হ্যাঁ এইটা হইলে সেইটা মিনিং করতেছে। তো ওরা ওইরকম হিসাব করে যে এই মিনিং করলে এরকম একটা সোর্স কোড হইতে পারে, ওই হিসাব করে আমাদের একটা সোর্স কোড দেখায়। এর মধ্যে তো কম্পাইলার কত অপটিমাইজেশন ইউজ করে, আবার অনেক সময় দেখা যায় একটা জিনিসই হাই লেভেল থেকে ফার্স্টে ইন্টারমিডিয়েট হয়, তারপর আবার ইন্টারমিডিয়েট থেকে ইয়া হয় এক্সিকিউটেবল হয়, দুইটা স্টেপ হয়। তখন আর অনেক ভাই, অনেক ইয়া হয়, অপটিমাইজেশন হয়, মাঝখানে জি। অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ভাই, তো আপনি আরেকটা কথা বললেন যে চিট সার্চ, যে সার্চ ইঞ্জিনটা যেটা আছে আমাদের হ্যাঁ কালকে যেটা দেখাইলেন, ওটা একটা ডিবাগার। তো হ্যাঁ ওইটা দিয়ে আমি কাজ করতে যে দেখলাম যে আমি মাইক্রোসফট স্টোর থেকে গেম নামালাম, হুম। ওখানে আমি কোনো এডিট করতে পারতেছি না, কিন্তু আমি একটা ক্র্যাক ভার্সন গেম ঠিকই এডিট করতে পারতেছি। এটা রিজনটা কি? ওইটা কি অনলাইনে কানেক্টেড কোনো গেম ছিল? হ্যাঁ, অনলাইনে কানেক্টেড একটা গেম অনলাইনে ছিল। গেম হবে না, কারণ অনলাইনে সব যে অ্যাকচুয়াল জিনিসগুলো ভ্যালুগুলো ওগুলো সব সার্ভার থেকে লোড হয়, তো সার্ভারে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, না স্যার, ওটা পুরোপুরি আলাদা কনসেপ্ট হয়ে যাবে। এই জন্যই। আচ্ছা, থ্যাংক ইউ। সার্ভারের সাথেও করার জন্য সিস্টেম আছে, ওগুলো হচ্ছে স্ক্রিপ্টিং করতে হয়, ওগুলো আবার আলাদা কনসেপ্ট, ওগুলো রিভার্সের আন্ডারে পড়ে না, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তারপরে তো আমরা এবার একটু ইন ডেপথ যাই, যে অ্যাকচুয়ালি সোর্স কোড থেকে কিভাবে ইএক্সি পর্যন্ত যায়। আচ্ছা, আমাদের ফার্স্টে যে অ্যাকচুয়াল সোর্স কোডটা থাকে সেটার সাথে যদি আমরা আম, সেটার সাথে আমরা কম্পাইলার ইউজ করি জিসিসি, মিন জিডাব্লিউ অনেকের নাম হিসেবে জানেন, এরকম আরো অনেক কম্পাইলার আছে। তো জিসিসি অনেক ফেমাস, অনেক বেশি ইউজ হয়। আচ্ছা, তো এই কম্পাইলার সাথে যে আমাদের লিনাক্সের কার্নেল। তারপরে এই জিসিসির সাথে আমাদের যখন কোড করি আমরা, কোডের ভিতরে প্রি প্রসেসর সম্পর্কে কারো কি আইডিয়া আছে? হেডার। না, হেডার আলাদা জিনিস, হেডারে লেখা হয়, প্রি প্রসেসিংটা হেডার পার্টে লেখা হয়, মানে প্রোগ্রামের উপরে লেখা হয় সবচেয়ে। তো ওখানে আমরা ডিফাইন করি, বা প্রি প্রসেসরের আলাদা সিম্বলই আছে, ডাবল হ্যাশ দিতে হয়, এরকম অনেক অনেক কিছু করছিলাম, আছে। মনে আসতেছে না। হ্যাঁ এটা আসলে যারা ইয়াতে কম্পিউটার সায়েন্স বা সিএসসি রিলেটেড সাবজেক্টে আছেন, তারা হয়তো সেকেন্ড সেমিস্টারে হয়তো এটা পড়তে পারেন, একবার লাস্ট চ্যাপ্টারে থাকে, এটা অত ভালোভাবে পড়ায় না। ছিল কিন্তু এই খেয়াল নেই। প্রসেসে আমরা কি করি যে আমরা বিভিন্ন ফাংশন অলরেডি ডিফাইন করে দিতে পারি, বা কোনো ভেরিয়েবল রে গ্লোবাল আকারে ডিফাইন করে দিই। গ্লোবাল বলে ভুল হবে, প্রি প্রসেস যেহেতু, মানে এটা প্রোগ্রাম রান অবস্থায় সেটা অলরেডি সেট হয়ে যাবে, ঠিক আছে? এটার জন্য আলাদা ভাবে কোনো কিছু হবে না। যাই হোক, এটা আমাদের সোর্স কোডেই ওটা থাকে, ওটা প্রি প্রসেসর অলরেডি কম্পাইলারের টাইমেই ওটা অ্যাড হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে অ্যারো দিয়ে বুঝাইছে যে আসলে এটা ওই কোড থেকেই এটা আসে, ঠিক আছে? আমি যদি একটা এক্সাম্পল দেখাই প্রি প্রসেসরটা দেখতে, সম্ভবত এটা প্রসেস করে একটা কোড থেকে আরেকটা কোডে, এমন যেটুকু মনে আছে। দেখাই, এই যে হ্যাঁ, এই যে এরকম স্ল্যাশ দেওয়া এরকম করা যায়, যেমন আমরা এই যে হেডার যেটা বলছেন সেটাও একটা প্রি প্রসেসর, বাট এই যে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে আমাদের ডিফাইন। আমরা ডিফাইন পুরো একটা ফাংশনই ডিফাইন করে দিতে পারি এক লাইনে, ম্যাক্রো আকারে আমরা সেটা বলে দিতে পারি যে হ্যাঁ, কেউ যদি এরকম দুইটা সংখ্যা দেয় তাহলে ওইটা অলরেডি যোগ করে দিয়ে দিবে, বা গুণ করে দিয়ে দিবে, বা ওটা এক্সোর করে দিয়ে দিবে। গ্লোবালের সময় ইউজ করি বেশি। হ্যাঁ, তো এরকম অনেকগুলাই আছে, আমরা এই ফেলস কন্ডিশন মানে পুরো আমরা কোড প্রি প্রসেসের ভিতরে দিয়ে দিতে পারি, এরকম অবস্থা আছে। তো ওগুলা কিন্তু আবার যে ডিকম্পাইল করতে গেলে অনেক সমস্যা হয়, এরকম বড় বড় সিটিএফ, গুগল সিটিএফ, তারপরে হ্যাঁ গুগল সিটিএফ এ এরকম অনেক প্রবলেম আমি দেখছি, অনেক প্রবলেম কি দুইবারই দেখছি, দুইবারই এরকম প্রি প্রসেসর বা লিঙ্কার টাইপের প্রবলেম দেয়, ওরা লিঙ্কারের ভিতরে ফ্ল্যাগ দিয়ে রাখে, এরকম একটা অবস্থা। লাইব্রেরি ডিকম্পাইল করা লাগে এরকম। তারপরে প্রি প্রসেসরের ভিতরে এরকম হাজার হাজার লাইন কোড থাকে, সেগুলো স্ক্রিপ্টিং করে নিজেদের পুরো আলাদা একটা সোর্স কোড জেনারেট করা লাগে, ঠিক আছে? তো প্রি প্রসেসরটা এরকম যে উপরে সোর্স কোডই থাকে, যেটা আমরা অ্যাকচুয়ালি কম্পাইল বা ডিকম্পাইল করার সময় আমরা অ্যাকচুয়ালি এগুলো দেখতে পারি না, এটা একটা অসুবিধা। কারণ এগুলা ওই কম্পাইলের আগেই এটা মানে এটা কম্পাইলের সাথে এটা অ্যাড হয়ে যায়। আমরা একটা এক্সাম্পল দেখবো যদি সময় পাই, বা যদি আমি এরকম খুঁজে পাই একটা,
এরকম ছিল গুগলের 2021 মেবি এরকম একটা প্রবলেম ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি কোড। এই যে আমি বলছিলাম যে অনেক সময় দেখা যায় কিছু কম্পাইলার আছে ডাইরেক্ট ইএক্সি ক্রিয়েট করে দেয়, বাট কিছু আছে আবার অলরেডি অ্যাসেম্বলি আবার ইউজ করে। ফার্স্টে ইন্টারমিডিয়েটে কনভার্ট হয়, তারপর ওইটা, বাট আমরা হয়তো মাঝখানের প্রসেসটা দেখতে পারি না। তো এটার জন্য আবার অ্যাসেম্বলার বাই ডিফল্ট ইউজ হয়, সেটার সাথে লিঙ্কার মানে যে আমাদের যে লাইব্রেরি গুলা বা ওই যে ইনক্লুড করা, যে আমরা যে যে হেডার গুলো ইনক্লুড করছি সেগুলোর সাথে কোনো এক্সট্রা লাইব্রেরি থাকলে সেগুলো এখানে লিঙ্ক হবে। ঠিক আছে। আর অ্যাসেম্বলার কি করে, একটা অবজেক্ট কোড ক্রিয়েট করে। আমরা এই তিনটে এই স্টেপগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে। তারপরে ওই লিঙ্কার থেকে আবার মানে লিঙ্ক হওয়ার পরে যে শেষে আমরা একটা ইএক্সি ফাইল পাই, কিন্তু ইএক্সি ফাইল পাইলাম, এটা তো জাস্ট হয়ে গেল, এটা আমাদের মানে পিসিতে সেভ হয়ে গেছে, ডট ইএক্সি আমরা দেখতেছি। বাট আমরা যখন রান করি তখন আবার লোডার নামে একটা কনসেপ্ট আছে, সেটা কাজ করে। তো ওটার কাজ কি হয় যে ওটা আমাদের র্যামের ভিতরে কিভাবে স্টোর হবে, এই লিঙ্কারের কোন পার্টটা, এই অবজেক্ট কোডের কোন পার্টটা কোথায় যা সেভ হবে বা কোথায় কাজ করবে, এটা লোডার ডিফাইন করে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা ইনডেপথ যাওয়ার চেষ্টা করি আর একটু একটু এক্সাম্পল দেখাই। মনে হয় কোড লিখছিলাম। আচ্ছা, আমরা ফার্স্টের ক্লাসের কোডটাই নিয়ে আসি। লিনাক্স দিয়ে দেখাই এটা। আচ্ছা, লিনাক্স লাগবে না, সিএমডি দিয়ে দেখানো। সিএমডি দিয়ে কিভাবে কম্পাইল করে আপনারা তো জানেন নাকি? আগের সিস্টেমে জিসিসি ফাইল নেম, তারপরে যদি আমি এখন ইন্টার দেই তাহলে আমাদের এ ডট আউট লেখা আসবে। আচ্ছা, আমি কালকে এটা মডিফাই করছিলাম না, এখানে আচ্ছা এই এ ডট ডাইরেক্ট ইএক্সি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, ডাইরেক্ট সোর্স কোড থেকে আমাদের লিঙ্কার টিঙ্কার অ্যাড হয়ে ইএক্সি একবারে এই স্টেপগুলো তিনটাই করে দিছে একসাথে। ঠিক আছে, এই তিনটা স্টেপ, এটা হচ্ছে জিসিসির একটা সুবিধা। কিন্তু এটার আন্ডার অনেক কিছু হয়েছে, যে এটা অবজেক্ট কোড ক্রিয়েট করছে, বাট এটা এখানে দেখাইতেছে না। তো আমরা যদি অ্যাকচুয়ালি অবজেক্ট কোডটা দেখতে চাই তাহলে কি করা যায়, আমরা এটারে কম্পাইল করব, -c দিব একটা, তাহলে এটা কম্পাইলে যে কোড অবজেক্ট কোডটা ক্রিয়েট হবে সেটা আমরা দেখতে পারবো। এই যে .o ফাইলটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে। তো .o ফাইলটা আমরা আসলে এটা দিয়ে একটা টুল লাগে অবজেক্ট ডাম্প নামে, ওইটা যেহেতু উইন্ডোজে নাই সেট আপ করা আমার, তো আমি লিনাক্স দিয়ে দেখাই এটা। আচ্ছা, আমার এই ফোল্ডারে যাওয়া লাগবে। আচ্ছা, কেউ না বুঝলে কোশ্চেন করবেন সাথে সাথে। হ্যাঁ, সবগুলো স্টেপ কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আচ্ছা, ওই যে .o ফাইল যেটা হচ্ছে অবজেক্ট ফাইল, তো এটা ওপেন করার জন্য ওবিজি ডাম্প নামে একটা টুল আছে। ঠিক আছে। বেশি ছোট দেখা যায় না, বড় করবো? একটু বড় করেন ভাই, বুঝতে পারছি না। আচ্ছা, ওবিজি ডাম্প দিলাম। তো এখানে অনেক অপশন আছে। ঠিক আছে, আমরা কোন কি দেখতে চাইতেছি, আমরা যদি চাই যে ফুল কন্টেন্ট দেখতে, যে ভিতরে কি সেকশন আছে না আছে সবগুলা, তো আমরা ওইটাই দেখি। আবার আমরা যদি শুধু ডিসঅ্যাসেম্বল করতে চাই, যে সোর্স কোডের ভিতরে কি আছে সেটা দেখার জন্য শুধু -d দিলেই হবে। এরকম অনেক অপশন আছে, বাট বেশিরভাগই যে -d টা ইউজ হয় আর আমাদের এই অ্যাসটাই ইউজ হয়। আর আবার অনেক সময় টিও ইউজ করা লাগতে পারে। বেশিরভাগ ডিটা ইউজ হয়, কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি যে কোন সেকশনের অ্যাড্রেসটা কি, অ্যাড্রেস গুলো আমাদের অনেক কাজে লাগে। ঠিক আছে। আমরা আচ্ছা, ফাইলের নামটা কি ছিল, হ্যালো ডট, ও না, সরি, আমাদের দেওয়া লাগবে হচ্ছে -s, সরি, এই যে এটার ভিতরে কি সোর্স কোড আছে এটা আমরা দেখতে পারতেছি। কিন্তু এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে যে .eh ফ্রেম, তারপরে হচ্ছে আর ডাটা, তারপর হচ্ছে মেইন, এখানে আবার আর ডাটা সেকশন,
তারপর হচ্ছে এখানে টেক্সট সেকশন, এরকম অনেকগুলো সেকশন আছে, ঠিক আছে। তো এই সেকশন গুলাই হচ্ছে এই যে কোডের এই অবজেক্ট কোডের ভিতরে ডিফাইন করা থাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে অ্যাকচুয়াল কোডের ভিতরে যদি প্রি প্রসেসরের কোনো পার্ট থাকে সেগুলো কম্পাইলার অলরেডি ইউজ করে কম্পাইল করে একটা অ্যাসেম্বলি কোডে জেনারেট করে। এই অ্যাসেম্বলি কোডটা কি করে, একটা ডট ও ফাইল ক্রিয়েট করে, যেটা হচ্ছে আমাদের যেহেতু জিসিসি অনেক অ্যাডভান্স এখন, তো ওইটারে অ্যাসেম্বলি ডাইরেক্ট এটারে কনভার্ট করে আমাদের লিঙ্কারও অ্যাড করে সাথে ইএক্সি ফাইল দেওয়া দেয়। তো আমি সি দেওয়ার কারণে আমরা অ্যাকচুয়ালি এটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি বাই ডিফল্ট এই যে হাইফেন ও দিয়ে যদি আমরা ডাইরেক্ট এটা সেভ করি, hello.ex বা hello দিই, এটা hello.exe নামে সেভ করবো, ঠিক আছে। ও বাই ডিফল্ট একবারে সবগুলো করে দেয়, আর আমরা ভিতরের পার্টটা দেখার জন্য জাস্ট আমি হাইফেন সি দিছিলাম, ঠিক আছে। তো অবজেক্ট ফাইলের ভিতরে আমরা দেখলাম যে বিভিন্ন সেকশন থাকে। এই সেকশনগুলো অ্যাকচুয়ালি ডিফাইন করে যে সে মেমোরির কোন পার্টে থাকবে, ঠিক আছে, কোন পার্টের কাজ কি। আবার হইতে পারে যে এখানে কয়টা ফাংশন আছে এটাও দেখা যায়, যেমন সাম ফাংশন ছিল, আমরা দেখছিলাম আমাদের সোর্স কোডের ভিতরে সাম নামে একটা ফাংশন ছিল, আবার মেইন নামের একটা ফাংশন ছিল, যে মেইন, ঠিক আছে, এখানেও মেইন আছে। তো কি কি ফাংশন আছে সেগুলো যে আমি হাইফেন ডি দেওয়ার কারণে সেটা আমরা দেখতে পাচ্ছি, ডিসঅ্যাসেম্বল ভিউ দেখাইতেছে। আচ্ছা, তারপরে আরেকটা অপশন ছিল, আরেকবার একটু দেখানি কি ছিল অপশনটা, ফুল কন্টেন্ট। আমরা যদি এটা দেখি হাইফেন এস, হ্যাঁ এই যে অ্যাকচুয়ালি কম্পিউটার কিভাবে স্টোর করে সেটা হচ্ছে এই যে এইভাবে হেক্স আকারে, ঠিক আছে। এই হেক্স দিয়ে ও বুঝতে পারে যে কোন কন্টেন্টের কাজ কি। তারপর হচ্ছে এই যে আর কি কি আমরা যেগুলো দেখছিলাম সেগুলো এখানে এখানে আছে। এই 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 নাম্বারগুলো দিয়ে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেশিন কোড বলা যায়। সে এটা দিয়ে বুঝতে পারে যে হ্যাঁ এই পার্টের কাজ কি, এই পার্টের কাজ হচ্ছে মেইন ফাংশন কল করা বা সাম ফাংশন কল করা, এরকম কিছু, ঠিক আছে। তো এটা গেল আমাদের হচ্ছে অবজেক্ট ফাইলের, অবজেক্ট কোডের। আর এটার সাথে আমরা যে লাইব্রেরি টাইব্রেরি ইনক্লুড করছি বা কোনো ডিএলএল এক্সট্রা কোনো ডিএলএল ফাইল যদি অ্যাড হয়, তো ওটা লিঙ্কারের কাজ, সেটা অ্যাড করে দেওয়া, ঠিক আছে। অ্যাড করে এই যে ডট ইএক্সি ফাইলটারে জেনারেট করে দেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে ইএক্সি ফাইলটারে তো এখন বানানো হলাম, আমাদের এতটুকু স্টেপ শেষ। এখন আমরা এটারে যখন রান করব তখন লোডার কাজ করবে, ঠিক আছে। যেমন আমি এই প্রোগ্রামটা এখন যদি রান করি, এটার সাথে সাথে অফ হয়ে যাবে, কারণ এটার ভিতরে কোনো কাজ নেই, ঠিক আছে, অন হয়ে অফ হয়ে যেতেছে। তাহলে আমরা এক কাজ করি, এটা রান ধরে রাখার জন্য গেট সিএইচ ফাংশনটা ইউজ করি, যাতে আমাদের আউটপুটের জন্য ওয়েট করে, ডাইরেক্ট অফ না হয়ে যায়। গেট সিএইচ ফাংশনের কাজ হচ্ছে যে আমাদের একটা ক্যারেক্টার নেওয়ার জন্য ওয়েট করবে, ঠিক আছে। আমরা কিছু ইনপুট না দেবো তো এটা বসে থাকবে। তাহলে আমরা আরেকবার কম্পাইল করে নিই। তো ওয়ার্নিং দিছে, কারণ গেট সিএইচ ইমপ্লিসিট, গেট সিএইচ এর প্রবলেম। আচ্ছা, আমরা এবার একটু রান করে দেখি এটা থাকে নাকি। আচ্ছা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এই যে 5 4 6 দিয়েছিলাম, সেটা সাম করে আমাদের 11 রিটার্ন করছে, বাট গেট সিএইচ এ আমাদের মানে ইনপুটের জন্য ওয়েট করতেছে। আমি যদি কিছু ইনপুট দিই এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা ধরে রাখি। তারপরে যদি আমরা এখানে যাই, এই যে দেখা যেতেছে এটা অলরেডি রান হইতেছে, যে hello.exe। এখন এই জিনিসটা কাজ করতেছে। আমরা যদি স্লাইডারে যে লোডার পার্টটা দেখি, এই লোডার পার্টটা হইতেছে এখন কাজ করতেছে, এই যে রান টাইম এটা ধরে রাখতেছে, ঠিক আছে। তো এই লোডারের পার্ট নিয়ে আমরা অনেক বেশি ডিসকাশন করব, যে লোডার পার্টে কি হয়, রান টাইম অবস্থায় কি হয়, স্ট্যাকে কি হয়, হিপে কি হয়, এগুলো আমরা আর কি দেখবো, ঠিক আছে। তো এইটুকে বুঝার কারো কোনো অসুবিধা আছে, বা আবার কোনো কিছু রিপিট করা লাগবে? এখানে আমি শর্ট নোট দিয়ে রাখছি, দেখলে বোঝা যাবে আরো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। সাধারণত সিটিএফ এ যদি ইএক্সি এর বাইনারি দেওয়া থাকে, দেখা যাচ্ছে এটা রান করাইলে ফ্ল্যাগ রিটার্ন করে এটা ক্লোজ হয়ে যায়। এখন ওই ক্ষেত্রে স্ক্রিনটা ধরে রাখার উপায় কি? এটা ধরে রাখার উপায় হচ্ছে আমরা এটাকে ডাইরেক্ট ডাবল ক্লিক দিয়া না করে, এখানে তো আমি গেট সিএস দিছি, ধরলাম যে এটা বন্ধ হয়ে যেতেছে বারবার, হ্যাঁ। তো আমরা এটা সিএমডি দিয়ে রান করবো, তাহলে এটা ক্লোজ হবে না। ডট গেট সিএস যদি দেই, এখন এটা চালু অবস্থায় আছে, ঠিক আছে। মানে যদি মানে বাইনারিতে যদি গেট সিএস না ইউজ করে, মানে প্রথমে যে সমস্যাটা হচ্ছিল। হ্যাঁ এই যে গেট সিএস কাইটা দিই, দাঁড়ান আমি বুঝছি আপনি কি বলতে চাইতেছেন। এটাই বলছি, মানে আপনি ডাইরেক্ট সিএমডি থেকে রান করলে অ্যাকচুয়ালি আউটপুটটা থাকবে, ওই জন্য ডাইরেক্ট অফ হয়ে যেতেছিল। আচ্ছা আমি দেখাই, আমি এটা কাইটা দিছি। এখন যদি আমি আবার কম্পাইল করি,
এখন আমি এটা অন করি, এই যে অফ হয়ে যেতেছে বারবার, ঠিক আছে। তো এখন আমি আরেকবার এটারে এখন সিএমডি দিয়ে যদি রান করি দেখা যাবে যে অফ হবে ঠিকই, বাট কি কাজ করছে সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা হ্যালো বুঝতে পারছি। ডট টিএক্সি, ঠিক আছে। এই যে 11 আসছে, ক্লোজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আমাদের আবার ইনপুট নিতে হবে। তো এইভাবে করা যায় একটা ওয়ে। আচ্ছা, তো এটা যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। সেখানে একটা লাইন, এগুলো একটা করে লাইন লেখা আছে, আমি একটু তাও বলে দিই। যে কম্পাইলার যে কাজ করে সেটা হচ্ছে যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদের সোর্স কোড, সেটারে লো লেভেল বা মেশিন লেভেলে কনভার্ট করে, আবার ডাইরেক্ট কনভার্টও করতে পারে যদি অ্যাডভান্স হয় বেশি, একসাথে সব কাজ করে। আর অ্যাসেম্বলারের কাজ হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি টাইপের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোরে মেশিন কোডে বা অবজেক্ট কোডে কনভার্ট করে। আর এইখানে কি কি থাকে, আমাদের মেশিন ইনস্ট্রাকশন আর কি কি ডাটা লাগবে এবং মেমোরির কোথায় কি সেভ থাকবে যেগুলো আমরা দেখলাম, এই যে অবজেক্ট নাম দেওয়া, ঠিক আছে, সেইটা অ্যাকচুয়ালি এই অবজেক্ট কোডের ভিতরে থাকে। বা আর যেটা ক্রিয়েট করে কে, অ্যাসেম্বলার। আচ্ছা, লিঙ্কার হচ্ছে কি করে, যে আমাদের লিঙ্ক অথবা মার্চ করে, যে আমাদের বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন লাইব্রেরি, কোনো ডিএলএল ফাইল, এগুলো হচ্ছে আমাদের লিঙ্ক করে তারপর একটা ইএক্সি ফাইল জেনারেট করে দেয়। আর লোডারের কাজ কি, লোডার হচ্ছে যে আমাদের এক্সিকিউটেবলটা যখন আমরা রান করি বা লোড করি মেমোরিতে, সেটা কিভাবে মেমোরিতে হয় এবং কিভাবে এক্সিকিউট হয় লাইন বাই লাইন, সেটা ডিফাইন করে এই লোডার। ভাই আচ্ছা, লিঙ্কারের ভেতরে কি যে মানে সি প্রোগ্রামে কিংবা কোনো প্রোগ্রামে যে মডিউল কিংবা প্যাকেজ গুলো থাকে এইগুলোর মূলত হ্যাঁ হ্যাঁ ইয়েটা কাজ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ যেমন আমরা এই যে আমি যদি এখানে একটু বলি, এখানে কি প্রিন্ট এফ ইউজ করছিলাম, হ্যাঁ এই প্রিন্ট এফ তো আমি কোথাও ডিফাইন করি নাই, করছি সাম করছি না হলে এখানে, কিন্তু প্রিন্ট এফ কোথায় লেখা আছে এইটাই ডিফাইন করবে হচ্ছে এই লিঙ্কার, ঠিক আছে। ও লিঙ্ক করে দিবে, হ্যাঁ যে এটা লেখা আছে হচ্ছে এই মডিউলের ভিতরে, এই stdio.h নামে একটা ফাইল আছে, এটাও কিন্তু একটা ফাইল, এই ফাইলের ভিতরে এটার পুরো কোডটা করা আছে, ঠিক আছে। তো এই জিনিসটা লিঙ্ক করে দিবে হচ্ছে এই প্রিন্ট এফ, সরি এই লিঙ্কার, ঠিক আছে। ঠিক আছে। সবাই ক্লিয়ার? আর এখানে আমি একটা সুন্দর একটা ভিডিও আছে, এই ভিডিও থেকে আমি স্ক্রিনশটটা নিছি, আমি সবগুলা রেফারেন্স দিয়ে দিছি যেখান থেকে আমি নিছি জিনিসগুলা, প্রত্যেকটার এটার জন্য একটা লিঙ্ক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিঙ্ক আছে, এটাও একটা টিউটোরিয়াল থেকে, ওটারও লিঙ্ক দেওয়া আছে। তারপর আরো ডিটেলসে বুঝতে চাইলে এই লিঙ্কগুলোতে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, প্রতি পেজের নিচে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এখানে সুন্দর করে বোঝানো আছে 3.5 মিনিটের একটা ভিডিও, এগুলোর ভিতরে কি হয় আরো ডিটেলসে বলা আছে, মানে আমি যা বলছি তাই আছে, তো আপনারা একটু ভিজুয়ালাইজ করতে চাইলে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে মেমোরি হায়ারার্কি। আচ্ছা, মেমোরি হায়ারার্কিতে কি থাকে, যে আমাদের দেখতে অনেক কমপ্লিকেটেড লাগতেছে, আসলে সিম্পল। যে আমাদের নরমালি মেমোরি কি কি আছে, সিপিইউর ভিতরে থাকে মেমোরি থাকে, এটা এক ধরনের মেমোরি। তারপরে ক্যাশ মেমোরি থাকে, তারপরে আমাদের র্যামও একটা মেমোরি, যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অনেক, বা আবার ডি র্যামও বলে। তারপরে হচ্ছে আমাদের লোকাল লোকাল সেকেন্ডারি, ওগুলো বলা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, যেগুলো হচ্ছে এসএসডি এইচএসডি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের থাকে হচ্ছে রিমোট সেকেন্ডারি স্টোরেজ, যেগুলো হচ্ছে আমাদের ওই যে বড় বড় সার্ভার, গুগল ফেসবুক কোম্পানির সার্ভার, ওরা কি করে টেপ রেকর্ড আকারে সেভ রাখে, ওগুলো ম্যাগনেটিক টেপ থাকে ওদের সার্ভারে, অনেক মানে হিউজ সাইজ, অনেক প্রায় একটা 10-20 টেরাবাইট, হাজার হাজার টেরাবাইট এরকম। তো ওগুলা থেকে এটা হচ্ছে, আর এই জিনিসটা যদি আমরা বলি এটা পিরামিডে হায়ারার্কি বলার কারণ হচ্ছে এটা হচ্ছে এরকম পিরামিড আকারে থাকে। যেমন আমরা হয়তো ছোটকালে আমরা খাদ্য পিরামিড এরকম কিছু একটা পড়ছিলাম, যেখানে 3টা স্তর থাকে, আহ, এরকম বিভিন্ন স্তর থাকে, তো একটা আরেকটা কিভাবে রিলেটেড এরকম থাকে, যাই হোক আমরা কম্পিউটারের সাবজেক্টই থাকি। তো এখানে সবচেয়ে নিচে যেটা, সেটা যত নিচের দিকে আমরা যাইতেছি তত আসলে জায়গা বাড়তাছে, ঠিক আছে। যত উপরে যাই তত আসলে জায়গা কমতেছে, বাট স্পিড অনেক অনেক ফাস্ট। যত নিচে যাব জায়গা বাড়বে, কিন্তু এটার অ্যাক্সেস টাইম কমে যাবে, মানে হচ্ছে এটা ওই ডাটাটা অ্যাক্সেস করতে অনেক সময় লাগবে। তাহলে আমরা যদি একটা জিনিস অন্য একটা রিমোটে রাখি, যেমন গুগল ড্রাইভে রাখি, তাহলে ওই জিনিসটা আমাদের দেখতে হলে কি হয়, ড্রাইভের থেকে ফার্স্টে আমাদের জিনিসটা ডাউনলোড হয়। আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে, আপনার হার্ড ডিস্কের উপরে ডিপেন্ড করে, যে এটা আপনি কত তাড়াতাড়ি লোড করবেন, এরকম অনেক কিছু ডিপেন্ড করে যদি আমরা অনলাইন থেকে দেখতে চাই। তো জিনিসটা অ্যাকচুয়ালি ডাউনলোড হয়, তারপর আপনার পিসিতে প্রসেস হয়ে সেটা দেখায়, ঠিক আছে। তো এখানে আমাদের একটা একটা প্রবলেম আছে, নেটের স্পিড স্লো থাকলে আবার দেখতে পারি না আমরা এরকম। এটা হচ্ছে রিমোট। তারপর হচ্ছে আমাদের
লোকাল সেকেন্ডারি স্টোরেজ, যেটা হচ্ছে আমাদের কি বলে এই আমাদের এসএসডি বা এইচএসডি যেটা, ঠিক আছে। এসএসডি বা এইচএসডি এগুলা কিন্তু আমাদের পিসিতে থাকে, বাট সেগুলা কি হয় আমাদের অ্যাক্সেস করা একটু সহজ তুলনামূলক অনলাইন থেকে। যে আমরা যদি একটা অলরেডি গুগল ড্রাইভ থেকে একটা ওই ভিডিওটা নামায় রাখি, যেমন কালকের ক্লাসটাই কেউ যদি ড্রাইভ থেকে দেখা যায় ওটা অল বাই ডিফল্ট এটা ওই কি বলে 1000 1000 কত 1020 না 1020 পিক্সেল আর কি চলতেছে। তো ওইটা মানে লোড হইতে অনেক সময় লাগে, ডাউন ইয়া হইতে। কিন্তু ওই জিনিসটা যদি আমাদের পিসি থাকতো, আমরা রান করলে সাথে সাথে কোনো বিএলসি বা যে কোনো ভিডিও প্লেয়ার দেয়া সেটা আমার ল্যাপটপে পানি করে এক সেকেন্ড। আচ্ছা, আমার ল্যাপটপে পানি পড়ে গেছে। আচ্ছা, আমরা কতটুকু ছিলাম লোকালে। তো হার্ড ডিস্ক আর এটা তার মানে আমরা যদি আমরা অফলাইনে সেভ রাখি তাহলে আমরা তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবো। আর আমাদের এইটা জায়গাটা কি সার্ভার থেকে একটু কম হয়, কারণ গুগলে আমাদের বাইরে যদি আমরা কিছু কিনি তাহলে দেখা যায় যে ওরা আনলিমিটেড স্পেস দেওয়া দেয়, ঠিক আছে। তো এরকম তো কিন্তু আমাদের কাছে কি থাকে 1 টেরাবাইট বা সর্বোচ্চ গেলে 2 টেরাবাইট নর্মাল ইউজাররা ইউজ করে। তো এটা গেল সেকেন্ডারি স্টোরেজ। তারপরে গেল আমাদের মেইন মেমোরিতে কি হয় যে আমাদের ডির্যাম বা র্যাম যারা বলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, বা ডির্যাম এর ডি দিয়া বোঝা হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এখানে এল দিয়া বুঝাইতে এই যে বাম দিকে যেগুলো সেগুলো জাস্ট লেভেল বুঝাইতেছে আর কিছুই না। এখানে আপনারা যদি গুগলের মেমোরি হায়ারার্কি লিখে সার্চ দেন এক এক জায়গায় এক এক ভিডিও এক এক ইয়া দেখায়। মেইন কনসেপ্ট হচ্ছে যে আমাদের তিনটা পার্ট হচ্ছে মেইন, যেটা হচ্ছে আমাদের এই রেজিস্টার, মেইন মেমোরি আর হচ্ছে লোকাল। এই তিনটা আমাদের মেইন। এই যে আমরা একটু আগে যে সেগমেন্ট দেখছিলাম অনেকগুলো, তো ওই সেগমেন্ট গুলো অ্যাকচুয়ালি এই তিনটার ভিতরেই মোটামুটি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কয়টা স্লাইড আছে? আচ্ছা, তারপরে ডির্যাম এর পরে আছে এসর্যাম, যেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক র্যাম। এটা ছিল ডাইনামিক র্যাম, এটা ছিল হচ্ছে স্ট্যাটিক র্যাম। এগুলো এই তিনটাই হচ্ছে স্ট্যাটিক র্যাম। কোনো পিসিতে এটা ডিপেন্ড করে, ঠিক আছে। যার প্রসেসর যত পাওয়ারফুল তার ক্যাশ মেমোরি বেশি থাকে, ঠিক আছে। এটা তেমন কিছু না, তিনটার কনসেপ্ট একই। এসর্যাম এগুলো জাস্ট লেভেল বুঝাইতেছে যে লেভেল 1 ক্যাশ র্যাম, লেভেল 2 ক্যাশ, লেভেল 3 ক্যাশ। তো এসর্যাম এর কাজটা কি, যে স্ট্যাটিক র্যাম কি, যে আমরা ধরেন একটা জিনিস বারবার অ্যাক্সেস করি, যেমন আহ, যেমন ধরেন যে আমরা ইউটিউব বারবার অ্যাক্সেস করি, তো ইউটিউবের যে একটা আমি লোড করলে আমি কি কি প্রিভিয়াসলি শুনছি বা বেশি শুনি সেই জিনিসগুলো অলরেডি থাকে। তো এগুলো কোথায় থাকে, আমাদের ক্যাশের আকারে। যেমন আমি যদি ব্রাউজারে ক্যাশ কি এখান থেকে দেখা যায়, দেখি কনসোল পারফরমেন্স নেটওয়ার্ক মেমোরিতে যদি যাই, আচ্ছা এখানে ক্যাশটা দেখা যায় না। ক্যাশ 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 ক্যাশ, আচ্ছা ছিল অপশনটা। ক্যাশ মেমোরির কাজ হইতেছে আমরা যে জিনিসটা বারবার অ্যাক্সেস করি, যেমন বা আমরা কোনো একটা প্রসেস অন করলাম, ওই প্রসেসের যে পার্টটা বারবার আমরা অ্যাক্সেস করি সেটা করে ক্যাশ আকারে ক্যাশের ভিতরে সে টেম্পোরারি রাখা দেয়। টেম্পোরারি বা পার্মানেন্ট রাখতে, পার্মানেন্ট অবশ্যই রাখবে না, কারণ বিভিন্ন প্রসেসরের জন্য বিভিন্ন ডাটা লাগতে পারে। তো তো এই ক্যাশের ভিতর ক্যাশের স্টোরেজটা খুবই কম হয়। যেমন আমাদের ডির্যাম যদি ধরেন আমরা 4 জিবি ইউজ করি, তো ক্যাশের র্যাম হবে ধরতে গেলে 6 মেগাবাইট, 4 মেগাবাইট, 3 মেগাবাইট, এরকম সর্বোচ্চ গেলে এরকম হয়। ছয়ের বেশি কি হয় নাকি আমার ঠিক জানা নাই। তো এরকম লেখা থাকে প্রসেসরের গায়ে যে এত এমবি ক্যাশ এরকম। জি ভাই, হচ্ছে 20 এমবি পর্যন্ত আছে ক্যাশ আচ্ছা, মেমোরি। হ্যাঁ হইতে পারে যে মানে এগুলোর সাইজ এগুলোর কম্পারিজনে অনেক কম, মানে এগুলো প্রায় ধর 4 জিবি মানে কি 4000-এর উপরে। আর কিন্তু এটা মাত্র হচ্ছে 20 মেগাবাইট যা বললো। তা আমার পিসির মনে 4 মেগাবাইট না কত জানি, যাই হোক। তো এরকম তো এসআরএমটা কি, যে এটা হচ্ছে প্রসেসরের সাথে অনেক সময় চিপ আকারেই থাকে অথবা প্রসেসরের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে, ঠিক আছে। এটা বাস দিয়ে যাওয়া লাগে না, তো প্রসেসরের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকলে এটা অনেক ফাস্ট অ্যাক্সেস করা যায়, এই নর্মাল র্যামের তুলনায় অনেকটা ফাস্ট অ্যাক্সেস করা যায়। তো আমরা বাই ডিফল্ট যেগুলো একটু বেশি ইউজ করি বা প্রসেসের যেই পার্টটা আমাদের বারবার অ্যাক্সেস করা লাগে, সো ওগুলা আসলে এসআরএম এর ভিতরে লোড হয়ে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের রেজিস্টার, যেটা হচ্ছে আমাদের ওই যে সিপিইউর মেইন কম্পোনেন্ট হচ্ছে রেজিস্টার, তাই না। তো এটা হচ্ছে একদম সর্বোচ্চ স্পিড।
আর এগুলোর দামও অনেক বেশি, যে ছোট একটা পার্টের দামই প্রায় 20-30 হাজার টাকা, একটা পিসি কিনা যায় 30 হাজার টাকা দেওয়া। তো রেজিস্টারের উপরে আমাদের পিসির স্পিড ডিপেন্ড করে। তো এইটার হায়ারার্কিটা দিয়ে বুঝাইতেছে প্রত্যেকটা সম্পর্কে আমরা জানলাম, প্রত্যেকটা মেমোরি সম্পর্কে জানলাম, বিভিন্ন টাইপের মেমোরি থাকে। আর এখানে এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রেড অফ, ঠিক আছে, যে আমরা উপরের দিকে যাইতেছি, মানে এক দিক দিয়ে বাড়লে এক দিক দিয়ে কমে যেতেছে, এটা বলা হচ্ছে ট্রেড অফ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস যখন আপডেট হয় এর কোনো একটা খারাপ দিক বা ভালো দিক থাকে, বা একটা একটা অ্যাডভান্টেজ থাকলে একটা ডিসঅ্যাডভান্টেজ আবার আইসা পড়ে। এরকম এটাই বুঝাইতেছে যে আমরা যত উপরের দিকে আছি তত আমাদের স্পিড বেশি, বাট আমাদের জায়গা অনেক কম, আবার কষ্ট অনেক বেশি। তো আমরা যত নিচে যেতেছি দেখা যেতেছে যে আমরা 1 MB দিয়া, সরি, আমরা $10 দিলে আমরা প্রতি মাসে আনলিমিটেড স্টোরেজ পাইতেছি, এরকম দেখা গেল। তো এখানে আমরা জায়গা পাইতেছি বাট স্পিড খুবই কম, আমাদের ফার্স্টে আবার ডাউনলোড করে নিতে হচ্ছে ভালো করে দেখার জন্য, এরকম। তো এটা গেল আমাদের হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মেমোরি এবং মেমোরি হায়ারার্কি, কোনটার স্পিড কিরকম। এটাতে কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা, কারো সমস্যা না থাকলে আমরা নেক্সট স্লাইডে যাই। তারপরে হচ্ছে সেগমেন্টস ইন মেমোরি। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম অবজেক্ট কোড, তাই না? আচ্ছা, আমি কাইটা দিচ্ছি। তো অবজেক্ট কোডে আমরা বিভিন্ন পার্ট দেখছিলাম, আমি আবার একটু অন করে ওটা দেখালে ভালো বুঝতে সুবিধা হবে, সবকিছু প্র্যাকটিক্যাল দেখা ভালো। আমরা obj dump ইউজ করছিলাম, -d ইউজ করছিলাম, d ইউজ করছিলাম আমরা ডিকম্পাইলের জন্য। তো আমরা একটু সিম্পলিফাই ফরম্যাটের জন্য আমরা s ইউজ করি। এখানে 4টা আছে মনে হয়, আর ডাটা, ইএস ডাটা। আচ্ছা, এরকম আরো ডাটা থাকতে, আরো সেকশন থাকতে পারে। তো মেইন যেগুলো থাকে আমি একটু বলি। এখানে আমি আসলে কোনো গ্লোবাল ভেরিয়েবল ইউজ করি নাই দেখে এখানে আসলে বিএসএস সেগমেন্টটা দেখাইতেছে না, এখানে আসে নাই। তো এরকম আর কি, যার যতটুকু সেগমেন্ট লাগে সেগুলো আর কি এখন আসে। তো এখানে এটা আসে নাই। তো যেগুলো ইম্পর্টেন্ট এখানে, যেমন আমি, সরি, হ্যাঁ, এখানে যে ইএইচ ফ্রেম, এটা আমি আসলে এখানে লিখিনি কারণ এটা ইম্পর্টেন্ট না, এটা সব প্রোগ্রামে থাকে এবং এটা রিভার্সের সাথে কোনো এতটা রিলেটেড না। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে জানি, ঠিক আছে, একটা সেগমেন্ট কি, তারপরে স্লাইডে আমরা দেখবো যে কোন সেগমেন্টটা আমরা যে মেমোরি হায়ারার্কি দেখছি ওই হায়ারার্কির কোথায় কাজ করে, ঠিক আছে। তারপরে সময় থাকলে আমরা অ্যাসেম্বলি একটু বেসিক জানবো, আর নেক্সট ক্লাস তো পুরোটাই অ্যাসেম্বলি হবে। আচ্ছা, তো এখানে একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে টেক্সট, আবার অনেকে কোড সেগমেন্টও বলে, ঠিক আছে। সেগমেন্ট বলতেছি, আবার অনেক জায়গায় সেকশনও লেখা থাকে। সেকশন যদি বলি অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে যে আমরা এই যে অবজেক্ট ডাম্প বা কোডের ভিতরে যে পার্টটা বলি সেটা হচ্ছে সেকশন। আর এইটা মেমোরির কোন সেগমেন্টে সেভ হয় সেটা, মানে দুইটার নাম একই, জাস্ট অনেক সেগমেন্ট লেখে, সেকশন লেখে একই, ঠিক আছে। আচ্ছা, এটা ডট হবে, আর হয়ে গেল টেক্সট অথবা কোড সেগমেন্ট। এটার ভিতরে কি থাকে, টেক্সট বা কোড, এটার ভিতরে বুঝে যেতেছে যে কোড নামে যেহেতু কোড, মানে আমাদের এক্সিকিউটেবল কোড বা ইনস্ট্রাকশন, এগুলো সবকিছু হচ্ছে এই পার্টটার ভিতরে থাকবে। আমি কালকে যে অ্যাসেম্বলি যে জিনিসটা দেখাইছিলাম, যে আমরা দেখতেছিলাম যে মুভ অপারেশন হইতাছে, অ্যাড, এক্সিট, কত কিছু হইতাছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এক্সিকিউটেবল কোড, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোড সেগমেন্ট বা টেক্সট সেগমেন্ট, যেখানে অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন গুলো লেখা আছে যে এই এই কোডটা কিভাবে কাজ করবে। এটা গেল একটা সেগমেন্ট। তারপরে গেল হচ্ছে ডাটা। ডাটা সেগমেন্ট কি, যে আমরা ইউজুয়ালি যেগুলো অলরেডি ইনিশিয়ালাইজ করে দিই, যেমন আমাদের এখানে ডাটা সেগমেন্ট যদি আমি বলি যে আমাদের কোডে ডাটা সেগমেন্ট ছিল, আমরা এখানে আসলে কিছু ইনিশিয়ালাইজ করিনি, আমি কোনো ভেরিয়েবল ইউজ করিনি এই কোডে, তাই না? তাহলে এখানেও আমাদের ডাটা সেগমেন্ট দেখানোর কথা না, এখানে কি আছে? এখানে ডাটা সেগমেন্টও নেই, কারণ কি, এই যে বললাম যেটা আমরা ইউজ করি না সেটা ব্যবহারও করে না। এখানে কোনো ভেরিয়েবল নেই, ঠিক আছে। তো আমি যদি এখানে কোনো ভেরিয়েবল এভাবে লিখতাম যে ইন্টিজার a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 6, তারপরে যদি আমরা এখানে এবি পাস করতাম, তখন সেটা দেখাইতো যে হ্যাঁ এখানে ডাটা সেগমেন্টটা ইউজ হয়েছে। তো যাই হোক, তো এরকম বিভিন্ন পার্টের জন্য বিভিন্ন,
তো ডাটা সেগমেন্টের কাজ হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ যেগুলো কইরা দেই, এরকম ইন্টিজার ইকুয়াল টু 5 10 এরকম। আর বিএসএস সেগমেন্টে কি আমরা যদি ইনিশিয়ালাইজ না করে দিই বা পরে আমরা যদি ব্যবহার করি, যেমন আমি শুধু লেখা রাখলাম ইন্টিজার এ, এটা আমি পরে ব্যবহার করব, ঠিক আছে, পরে পাস হলো বা লুপের ভিতরে আমরা ফার্স্টে আই ডিক্লেয়ার করে নিলাম, পরে লুপের ভিতরে বারবার সেটা চেঞ্জ করতেছি, তো এই জিনিসগুলো তখন যাবে হচ্ছে বিএসএস সেগমেন্টে। ডাটা সেগমেন্টে হচ্ছে ইনিশিয়ালাইজ গুলো থাকে আর বিএসএস এ আনইনিশিয়ালাইজ গুলো থাকে, ঠিক আছে। আর বিএসএস এর ভিতরে কনস্ট্যান্ট গুলো থাকে, আর আরো ডাটার ভিতরে কনস্ট্যান্ট থাকে, বাট এগুলো হচ্ছে অনলি রিড অনলি, মানে চেঞ্জ হবে না কখনো। বিএসএস এর গুলো চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, আবার চেঞ্জ হইতেও পারে নাও হইতে পারে। যেমন এক্সাম্পল যেটা হয়েছে আই এর এক্সাম্পল যেটা দিলাম, ফর লুপের ভিতরে যে আইটা থাকে। আরো ডাটাটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটার ভিতরে আমাদের যত ধরনের স্ট্রিং আছে, স্ট্রিং ক্যারেক্টার, এগুলো সবকিছু থাকবে হচ্ছে ডট আরো ডাটার ভিতরে, ঠিক আছে। আমরা যে কন্ট্রোল টুলস দিয়ে যদি দেখি, আমরা যদি এই কোডটার ভিতরে স্ট্রিংস এ ডট ইএক্সি ছিল না নাকি, হ্যালো ডট ইএক্সি, এই যে এটার ভিতরে কি কি স্ট্রিং আছে, এই যে এগুলো সব, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আরো ডাটা থেকে আসতেছে, যে আমরা যা দেখতেছি, ঠিক আছে, রিড অনলি ডাটা, যেগুলো কখনো মডিফাই করা সম্ভব না। মডিফাই হয়তো কোনো টুল দিয়ে করা যেতে পারে, বাট সেগুলা প্রোগ্রাম ক্র্যাশ করে ফেলে, প্রোগ্রাম রান হবে না, দেখা যাবে। এরকম অনেক কিছু আছে, এগুলো ফাংশনের নাম, ঠিক আছে, আর কিছুই না, এগুলো সব ফাংশনের নাম। এই জিনিসটা জাস্ট উইন্ডোজে করার জন্য কত বড় হয়ে গেছে একটা কোডের জন্য, বাট এটা যদি লিনাক্সে করতাম এটা অনেক ছোট একটা আউটপুট আসতো, ঠিক আছে। আচ্ছা আমি লিনাক্সও করে দেখাই, যদি আমি এটারে জিসিসি ডট হ্যালো ডট সি ডট ও লিনাক্স, আচ্ছা এবার যদি আমি এটারে স্ট্রিং করি, দেখা যাবে কতটা ডিফারেন্স। কত কমে গেছে, মাত্র কত লাইন, অর্ধেকও হবে না, ঠিক আছে। আর এখানে সুন্দর করে লাস্টে সব সেগমেন্ট গুলা দেখা যেতেছে। আর উইন্ডোজ এটা দেখেন কত বড়, এখান থেকে শুরু হয়েছে, নামগুলোও কিরকম ভিজি, কারণ কি এখানে লিঙ্কার অনেক বেশি, ঠিক আছে, এই জন্য এগুলো অনেক কমপ্লিকেটেড। উইন্ডোজের বাইনারি গুলা বা ইএক্সি ফাইল গুলা অনেক কমপ্লিকেটেড, বাট লিনাক্স এটা খুবই সহজ। শেয়ার্ড অবজেক্ট কয়েকটা থাকে, শুধু যেগুলো দরকার, এই জিলেপসি এগুলো আমরা সম্পর্কে জানবো আরো, শেয়ার্ড অবজেক্ট দিয়েই হয়ে যায়। তারপর মেইন ফাংশন দেখা যেতেছে, আরো ডাটা গেল। তারপর হচ্ছে আমাদের হিপের ভিতরে কি হয় যে আমাদের মনে করেন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম বিএসএস সেকশনের ভিতরে, যে এখানে আমরা এটার সাইজ বইলা দিইনি, তারপরে হ্যাঁ এটা সাইজ না বইলা দিলে অ্যাকচুয়ালি এরর দেখাইতে পারে, বাট কয়েকটা ফাংশন আছে, যেমন ম্যালক, নাম শুনছেন কিনা জানি না, ম্যালক তারপরে অ্যালোক, এগুলার যে ফাংশন গুলো আছে এগুলো ডাইনামিক্যালি অ্যালোকেট করে, মানে মাঝখানে চেঞ্জ হইতে পারে এগুলোর সাইজ। তো বা এটা যখন যতটুকু দরকার ওই অনুযায়ী এটা মডিফাই হয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ওই জন্য হিপ মেমোরিটা থাকে, যেগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হয়, ডাইনামিক্যালি অ্যালোকেট হয় মেমোরির ভিতরে বা র্যাম এর ভিতরে। আর স্ট্যাকটা কি, স্ট্যাক হচ্ছে এই যে আমরা এই এতগুলা যে ফাংশন আছে ভিতরে, যেগুলো আমরা দেখলাম মেইন ফাংশন থাকে, মেইন ফাংশন আছে, মেইন ফাংশন থেকে সাম আসছে, এগুলা হচ্ছে আমাদের এই স্ট্যাকের ভিতরে লোড হয় বা যখন এক্সিকিউট হইতে থাকে, ওই যে লোডার যেটা বলছিলাম, এই লোডার অ্যাকচুয়ালি এই স্ট্যাকের ভিতরে এই জিনিসগুলো নিয়ে যায়। যে আমাদের মেইন ফাংশন যখন ক্রিয়েট হয় তখন স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়, এখানে স্ট্যাক ফ্রেমটা আমি লিখি নেই, এটা এখানে সুন্দর করে আচ্ছা লেখা আছে এখানে, এই যে উইচ ইজ কন্টেইন কল স্ট্যাক। কল স্ট্যাকের ভিতরে কি থাকে, যে আমরা কোন ফাংশন থেকে কোন ফাংশনে যাইতাছি, ভিতরে যাইতাছি, সেগুলা মনে রাখে এই স্ট্যাকটাই। এই যেমন আমরা অপারেটিং সিস্টেম থেকে মেইনে ঢুকবো সেটা মনে রাখবে, তারপর আবার মেইন থেকে আমরা যখন আবার সাম ফাংশনে যাব, যেটা আমরা দুটো সংখ্যা যোগ করছিলাম, সেটাও আবার যোগ রাখবে। তো এই সিকোয়েন্সটা, যে কোন ফাংশন থেকে কোন ফাংশনে যাইতেছে, আবার কোন ফাংশন থেকে কোন ফাংশনে ব্যাক করে আবার প্রোগ্রামটা এক্সিট হইতেছে, সেই সিকোয়েন্স গুলা মনে রাখে, ঠিক আছে। আর ওই সিকোয়েন্স গুলা মানে কোন কলগুলারে বলে হচ্ছে, প্রত্যেকটা কলের জন্য এই স্ট্যাকের ভিতরে আবার ছোট ছোট পার্ট ক্রিয়েট হয়, সেগুলোর বলা হচ্ছে স্ট্যাক ফ্রেম, ঠিক আছে। আমরা এই স্ট্যাক নিয়ে পুরো একটা ক্লাস করবো, ঠিক আছে, সমস্যা নেই না বুঝলে আপাতত। আচ্ছা এই সেগমেন্ট গুলা সম্পর্কে কারো আর কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন? কোশ্চেন নাই, কিন্তু সেগমেন্ট গুলো একদম নিউ তো বুঝতে সমস্যা হচ্ছে আর কি।
ভাই আরেকবার যদি একটু ই করতেন। আচ্ছা, আমি সবগুলো আরেকবার রিক্যাপ করে দিই। আমাদের যেই অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন বা যেই কোডটা কিভাবে রান হবে সেগুলো ডিফাইন করা থাকে হচ্ছে কোড সেগমেন্ট বা টেক্সট সেগমেন্টের ভিতরে। ডাটা সেগমেন্টের ভিতরে থাকে হচ্ছে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি a = 5, b = 6 এরকম ডিক্লেয়ার করলাম, সেগুলো হচ্ছে ডাটা সেগমেন্ট সেভ রাখে। তারপর ভিএসএস সেগমেন্টে থাকে হচ্ছে যদি আমরা কোনো কিছু ডিক্লেয়ার না করি বা গ্লোবাল ভেরিয়েবল বা কোনো কনস্ট্যান্ট, যেমন আমরা লিখে দিই স্ট্যাটিক a = 5 মানে যেটা কখনো চেঞ্জ হবে না, বা মেইন ফাংশনের উপরে যদি লিখি ওটাও ভিএসএস সেগমেন্টে যে সেভ হয়, যেগুলো কখনো চেঞ্জ হয় না ভিএসএস সেগমেন্ট। আর আরও ডাটা কি, আরও নাম ফুল দিয়েই বুঝে যেতেছে, আর মানে হচ্ছে রিড, আর ও দিয়া হচ্ছে অনলি, রিড অনলি ডাটা। এটার ভিতরে মোস্ট কমনলি আমরা স্ট্রিং গুলাই দেখতে পারি, ঠিক আছে, যেগুলো হচ্ছে রিড অনলি। এই যে প্রিন্টএফ এর ভিতরে যে লেখাগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি এই আরও ডাটার ভিতরে সেভ থাকে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের হিপটা হচ্ছে আমাদের ডাইনামিক্যালি অ্যালোকেট করে, মানে আমাদের প্রোগ্রাম রানের মাঝখানে যদি কোনো সাইজ বাড়াইতে কমাইতে হয় তখন আমরা হিপ ইউজ করি। তারপরে হচ্ছে আমাদের স্ট্যাক, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের, যেটা আমাদের সেভ রাখে যে কোন ফাংশনের পর কোন ফাংশন এক্সিকিউট হবে, কোন ফাংশনটার পরে আবার কোন ফাংশনটা ব্যাক করবে কোথায়, মানে কাজ শেষ হয়ে গেলে ওটা আবার কিভাবে মেমোরি খালি করে দেয় কিভাবে, সেটা স্ট্যাক ডিফাইন করে। মানে স্ট্যাকের কাজ হচ্ছে এগুলা ম্যানেজ করা, ঠিক আছে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আর? ওকে, ডিএসএস সেকশনটা একটু আরেকবার বলবেন? জিএসএসটা হচ্ছে আনইনিশিয়ালাইজ ডাটা। আমরা যদি জাস্ট লেখা দিলাম যে ফর লুপে কি করি, ইন্ট আই, তারপরে আমরা সেমিকোলন দিই, তারপরে লিখি i <10, ঠিক আছে। আচ্ছা, ইন্ট আই বললেও তো আমরা অ্যাকচুয়ালি বলেই দিই যে ইন্ট আই = 0 থেকে স্টার্ট, তাহলে এটা ডাটা সেগমেন্ট হয়ে গেল। আমরা যদি ডিক্লেয়ার না করে দিই, ঠিক আছে, জাস্ট ইন্টিজার এ কমা ইন্টিজার বি এভাবে লিখলাম, তো আমরা তো এখানে বলি না যে এর ভ্যালুটা কত। তো এরকম টাইপের ডাটা যদি আমরা বলি তখন সেটা এই বিএসএস সেগমেন্টে থাকবে বা সেকশনে থাকবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা বিভিন্ন সেগমেন্ট সম্পর্কে জানলাম। এখন আমরা যে মেমোরি হায়ারার্কি দেখছি, যে ওই মেমোরি হায়ারার্কি কোন পার্টে কি জিনিসটা থাকে সেটা আমরা দেখি। তো আমাদের মেমোরিটা দেখতে এরকম, যদি পুরো র্যামটাকে বলি, এটা একটা র্যাম আমাদের পুরো বক্সটা। তো বক্সের ভিতরে কমান্ড লাইন আর্গুমেন্টটা কি, কারো আইডিয়া আছে? হুম, এনিওয়ান? নাই। কমান্ড লাইন আর্গুমেন্টটা হচ্ছে এই যে আমি যে প্রোগ্রামটা এইভাবে রান করতেছি না, যেমন এই প্রোগ্রামটা যদি সাথে কিছু একটা ইনপুট নিত, যে এবিসিডি বা নাম নিত বা দুইটা সংখ্যা এখান থেকে ইনপুট নিত, ঠিক আছে, তখন ওইটা বলতে হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। এই নিজের নামটাও একটা কমান্ড লাইন আর্গুমেন্ট, ঠিক আছে। আর কমান্ড লাইন আর্গুমেন্ট আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি দেখাই। আপনারা হয়তো এরকম দেখবেন যে মেইন ফাংশন প্রোগ্রাম, মেইন ফাংশন, এই যে এরকম কখনো দেখছেন আর্ক সি আর্ক ভি, অনেকে দেখবেন এভাবে লেখে। এটা আমরা না লেখলেও বাই ডিফল্ট এভাবেই থাকে, এটা বাই ডিফল্টই থাকে, মেইন ফাংশনটা এভাবেই কাজ করে। আর্ক সি দিয়া বুঝে হচ্ছে কাউন্টার, যে আমরা কয়টা জিনিস এখানে লিখছি। এই যে এখানে যদি আমি এটা এখন রান করি, তাহলে আর্ক সি এর মানটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি 1। আমি যদি এখানে স্পেস দিয়ে লিখি, অটল আমার নাম লিখি, তাহলে এটা আর্ক সি এর মান হবে 2। তারপরে যদি অটলের পরে আমার বয়স লিখি, তাহলে আবার এটার মান হবে 3। এরকম করে এটা বাড়তে থাকবে, ঠিক আছে। আর যদি যত লিখবো তত বাড়বে। এটা হচ্ছে আর্ক সি কাউন্ট করে যে আমরা কয়টা আর্গুমেন্ট দিছি। আর আর্ক ভিটা হচ্ছে যে কি কি দিছি সেটা সেভ রাখে, ঠিক আছে। আর্ক ভি হচ্ছে আমাদের এই ভেক্টর আকারে যেটা সেভ রাখে, ভেক্টর নাকি কি সে খেয়াল নাই, বাট এটা কাউন্টার, আর এটা হচ্ছে আমাদের কি ভ্যালু সেটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার আকারে সেভ রাখে। তো এরকম ব্যাপারটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কেউ কি আর্ক ভি সম্পর্কে জানতে চাইতেছেন নাকি? দেখানি তারা। হ্যাঁ, আর্গুমেন্ট ভেক্টর। তো আমরা এই যে এই ইনপুট গুলো দিতেছি সেটা সেভ রাখবে, ঠিক আছে, একটা অ্যারের মধ্যে একটা সেভ রেখা দিবে ক্যারেক্টার অ্যারের ভিতরে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্ট্যাক, যেটা আমরা বললাম যে স্ট্যাকে কি হয়, যে আমরা এই প্রোগ্রামে যে মেইন ফাংশন আছে, তারপরে মেইনের পরে যে সাম আছে, সেই জিনিসটা স্ট্যাকের ভিতরে এইভাবে একটা একটা করে আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা পুরো প্রোগ্রামটার কাজ শেষ না হবে। যেমন মনে করেন আমরা এরকম একটা করলাম যে একটা প্রোগ্রাম বানাইতে হবে যেটা হচ্ছে
দুইটা সংখ্যা নেয় এবং দুইটা সংখ্যার বর্গের সমষ্টি দেয়, তাহলে কি করা লাগবে, আমাদের কমান্ড লাইন আর্গুমেন্টে দুইটা ভ্যালু পাস করা লাগবে। সেটা স্ট্যাকে ফার্স্টে মেইন আকারে মানে মেইনটা লোড হবে, মেইন ফাংশন থেকে কি করবে, দুইটা সংখ্যারে বর্গ করবে ফার্স্টে, ওইটা একটা ফাংশন লিখলাম যে দুইটা সংখ্যারে বর্গ করে, স্কোয়ার নামে একটা ফাংশন লিখলাম। তাহলে মেইন থেকে ফার্স্ট স্কোয়ারে গেল, এখনো কিন্তু মেইন ফাংশন শেষ হয় নাই, তাহলে স্ট্যাক কি করছে, মেইন ফাংশনটাতে সেভ রাখছে, আবার সামেরও সেভ রাখছে, যাতে ও মনে রাখতে পারে যে কোনটার পরে কোথায় যাইতে হবে। এগুলো সব স্ট্যাকে। তারপর আবার সাম থেকে যোগ, সরি, স্কোয়ার করার পরে আবার কি বলছিলাম যে বর্গের সমষ্টি, তাহলে আবার যোগ করা লাগবে, ওটার জন্য আবার আরেকটা ফাংশন। তাহলে তিনটা ফাংশনই এখানে স্ট্যাকের ভিতরে সে এক একটা ফ্রেম আকারে, প্রত্যেকটা এক একটা নিজস্ব ফ্রেম থাকবে। তো ওইটা ওই পার্টটা স্ট্যাকে থাকবে। এখন আমাদের যদি কোনো ইয়া লাগে যে মেমোরি মানে রান অবস্থায় যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, তখন আমরা এই যে হিপ মেমোরিটা ইউজ করব। ঠিক আছে, হিপ ইউজুয়ালি ইউজ করে না বা আমরা দেখবো না তো, কারণ এটা একটু জটিল টপিক। তারপরও হাউস অফ ফোর্স দেখানোর আমার একটা ইচ্ছা আছে, যে সময় পাই আমরা 16 ক্লাসের মধ্যে পারি। তারপরে হচ্ছে এটা তো গেল হিপ পর্যন্ত। তারপর হচ্ছে আনইনিশিয়ালাইজ, যেটা আমরা আগেই বলছি। আনইনিশিয়ালাইজ মানে আমরা যদি ইনিশিয়ালাইজ না করে দিই, বা আমাদের বিএসএস সেগমেন্ট। ইনিশিয়ালাইজ কি বলছিলাম, আমাদের ডাটা সেগমেন্ট যেগুলো আমরা অলরেডি ডিফাইন করে দিই, সাথে সাথেই ভেরিয়েবল লেখার সাথে সাথে ডিফাইন করে দিই। আর কোড সেগমেন্ট আমাদের একবারে লাস্টে থাকে, যেটা হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটা লেখা থাকে। তো প্রথমেই এই জিনিসটা লোড হয়ে যায়। ঠিক আছে, আর এখানে ডি মেমোরি লেআউট বুঝেছে আমাদের যে র্যামের পার্টটা। আর এগুলো স্ট্যাটিক মেমোরি কি আমাদের নরমালি ইয়ার ভিতরে যেগুলো সেভ থাকে। স্ট্যাটিক আচ্ছা, সরি আমি ভুল বলছি, ডাইনামিক মেমোরি লেআউট দিয়ে বুঝেছি এই পার্টগুলো আসলে চেঞ্জ হয়। যে অ্যারো দেওয়ার মানে হচ্ছে যে আমাদের প্রোগ্রামের সাইজ বা প্রোগ্রামের কাজ অনুযায়ী সেগুলো বাড়বে অথবা কমবে। ঠিক আছে, আর এখানে বুঝেছে এগুলো ফিক্স। যেমন আমরা কোড লেখা ফেলছি, তাহলে তো এখন আর কোড রান করা অবস্থায় তার কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ আমরা অলরেডি ভেরিয়েবল ডিফাইন করে ফেলছি। তো এগুলো ফিক্স, এই জন্য এটা বলছি স্ট্যাটিক মেমোরি লেআউট, আর এটা বলছে হচ্ছে ডাইনামিক মেমোরি লেআউট। আর এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের খেয়াল রাখা লাগবে, যে কমান্ড লাইন আর্গুমেন্ট হচ্ছে একবারে হায়ার অ্যাড্রেস, আর একবারে নিচে থেকে জিনিসটা যেটা শুরু হয় সেটা হচ্ছে আমাদের কোড সেগমেন্ট আর ইনিশিয়ালাইজ, মানে এই জিনিসগুলো একবার নিচে থাকে আর একবার উপর থেকে আমাদের কমান্ড লাইন আর্গুমেন্ট থাকে। আর এই স্ট্যাকটা অলওয়েজ মানে হায়ার অ্যাড্রেস থেকে লোয়ার অ্যাড্রেসে যায়। এটা অনেকে কনফিউশন হয়ে যায়, মানে যখন আমরা এক্সাম্পল করতে যাব অনেক কনফিউশন ক্রিয়েট হবে, দেখা যাবে যে প্লাস মাইনাসের প্রবলেম হইতেছে, যে আমরা কিছু অ্যাড করলে মাইনাস হইতেছে, আবার কিছু বের করে নিলে ওটা প্লাস হয়ে যেতেছে, এরকম বিভিন্ন কনফিউশন হবে। ঠিক আছে, তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আসলে 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা হয়ে গেছে। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এটা মেমোরি লেআউটে কারো কোনো সমস্যা হয়েছে? মেমোরি লেআউটটা আরেকটু শর্টকাটে আরেকবার বলেন ভাই। আর্গুমেন্ট, কমান্ড লাইন আর্গুমেন্ট হচ্ছে যে আমরা এই যে প্রোগ্রামটা এখন রান করলাম, এই যে এইভাবে রান করব, ইন্টার দিলাম, এই যে ইন্টার দিলাম, তাহলে এই জিনিসটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট আকারে গেছে। আর এই যে 11 যে হইছে, এটা কি হইছে, পুরোটা স্ট্যাকের ভিতরে হইছে, যে প্রোগ্রামটা কি কি কাজ করছে কিভাবে করে বের হয়ে গেছে। আর এই কোডের ভিতরে যেগুলো আমরা এই যে কোড লিখছিলাম, এটা না অ্যাকচুয়ালি যদি বলি যে আমরা এখানে এই জিনিসগুলা এক একটা এইভাবে আছে মেমোরিতে, একবারে লোয়ার অ্যাড্রেসে আছে। ঠিক আছে, এক একটা সেগমেন্ট, এগুলা সবগুলা লোয়ার অ্যাড্রেসে আছে। তো এই অবজেক্ট ফাইলটা অ্যাকচুয়ালি এখানে লোড হয়ে আছে, যেগুলো লিঙ্কারের সাথে আইসা এভাবে লোড হয়ে আছে। আর এই কাজগুলো কে করছে, সব লোডার। ঠিক আছে, বুঝা গেছে? মানে কন্টেন্ট সেকশনে যা যা আছে সেগুলা সে মানে ডাইনামিক সেকশনকে দিচ্ছে, মানে হায়ার অ্যাড্রেসকে দিচ্ছে, সে সেটাকে আমাদেরকে আউটপুট দিয়ে দিচ্ছে, কমান্ড নিতেছে দেন আউটপুট দিতেছে, এই তো। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাকের কাজটা হলো আউটপুট দেওয়া। আউটপুট দেওয়া না, প্রোগ্রামের ভিতরে কি কি ফাংশন বা কিভাবে কাজ করবে, বা ওই কাজ করা অবস্থায় আমাদের কি কতটুকু মেমোরি চেঞ্জ হবে বা লাগবে, সেই জিনিসটা স্ট্যাকে হয়। ঠিক আছে, এই যে যেমন এক্সাম্পলটা বললাম যে আমাদের মেইন ফাংশনে দুটো সংখ্যা যোগ করতেছে, তাহলে মেইন ফাংশন যে মেমোরিতে আসছে র্যামের ভিতরে ইউজ হইতেছে, সেটা মাথায় রাখবে, স্ট্যাকটা সেভ রাখবে টেম্পোরারি। তারপরে ওইটা থেকে যে আবার সামে গেছে সেটাও সে মনে রাখবে। এখন সামের কাজ শেষ, সে কি করবে,
ওই সামের যে ফাংশন ফ্রেমটা ক্রিয়েট করছিল সেটা বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে আবার মেইনের কাজটাও শেষ হলে বাদ দিয়ে দিবে, র্যাম খালি হয়ে গেছে, আমরা প্রসেস আরেকটা আনতে পারবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি র্যাম এভাবেই কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন অন্য কোনো স্লাইডে বা কিছু?